সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা এই নওয়ামুদ্দার আমিলের উপরে দুটি ক্লাস কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। আজকের পার্ট নওয়ামুদ্দার আমিলের ট্রায়াল ব্যালেন্স পার্টটি, যেটা আমরা এমসিকিউর আগে যেটা আমরা করছিলাম। তো আশা করি তোমরা এর আগে দুটি পার্ট খুব ভালো মতো বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো, সে আশাবাদী আমি ব্যক্ত করব। তো আজকের এই থার্ড পার্টের মাধ্যমে আমরা যে অংশটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যে মূলত যে পাঠ্য বইয়ে যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলোই আমরা আসলে রিভিশন করার চেষ্টা করছি। এবং গত যে দুটি ক্লাসে আমরা যে পড়াগুলো আমরা পড়েছিলাম সেই পড়াগুলোর সাথে মিল রেখেই আমাদের এই পার্টটা করা হয়েছে। তো এই পার্টে আমরা অনিশ্চিত হিসাব সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেটার বিবিধ ব্যবহারগুলো আমরা একটু দেখব এবং এটার উপর অঙ্কও থাকবে, ঠিক আছে? তো তার সবচেয়ে বড় কথা হচ্ছে এমসিকিউর জন্য যে বিষয়গুলো খুব বেশি দরকার সেগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব, ঠিক আছে? তো আসো, তো আমরা আজকে যে অঙ্কটা করব তাতে একটা বিষয় জড়িত থাকবে, সেটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ অনিশ্চিত হিসাব, যেটা আমরা গতবার আলোচনা করিনি। হ্যাঁ, কেননা এটার উপরে একটা অঙ্ক দেবো ভেবে আমি আলোচনা করিনি। সাধারণত রেওয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব বলা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। হিসাবের গাণিতিক সূত্রতা যাচাইয়ের করণের উদ্দেশ্যে সাধারণত রেওয়ামিল প্রস্তুত করা হয়। লেনদেনগুলো জাবেদা থেকে খতিয়ান এবং খতিয়ান থেকে রেওয়ামিলের স্থানান্তর প্রক্রিয়ায় কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করে প্রকৃত চিত্র প্রকাশ করা হয়। কিন্তু রেওয়ামিলের ভুল খুঁজে বের করতে না পারার কারণে আর্থিক বিবরণী প্রস্তুত বিলম্বিত হতে পারে বিধায় সাময়িক সময়ের জন্য অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেওয়ামিলের দুই পার্শ্বে মিল করা হয়, যাতে করে আর্থিক বিবরণী যথাসময়ে প্রস্তুত করা যায়। রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয় তাহলে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করতে হয়। অন্যদিকে রেওয়ামিলের ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয় তাহলে ডেবিট দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করা হয়। পরবর্তীতে যদি ভুল উদ্ঘাটিত হয় তবে সংশোধনী জাবেদার মাধ্যমে ভুল সংশোধন করে সেই অনিশ্চিত হিসাবটা বন্ধ করতে হয়, ঠিক আছে? যাই হোক, আমরা মোটামুটি অনিশ্চিত হিসাবটা বুঝলাম। সোজা কথা আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যদি কোনো রেওয়ামিলের সমস্ত কিছু ঠিকঠাক আছে, তুমি ঠিকঠাক মতো বসিয়েছো, ডেবিট দিকে যেগুলো যাওয়ার কথা দিয়েছো, ক্রেডিট দিকে যেগুলো বসানোর কথা বসিয়েছো, কিন্তু অঙ্ক মিলছে না, টাকার অঙ্কে কোনো গরমিল আছে কিনা তাও চেক করে দেখেছো, তাও কোনো গরমিল নেই। সুতরাং বুঝতে হবে এখানে কোনো না কোনো একটি হিসাব হয়তো গ্যাপ গিয়েছে বা কোনো ধরনের কোনো না কোনো একটা হিসাবের টাকার অঙ্ক ভুল আসছে। এটা তোমার ভুল নয়, এটা তথ্যের ভুল। তো তথ্যে যখন ভুল আছে সেই ভুলটাকে সাময়িক সময়ের জন্য তোমাকে শুদ্ধিকরণের জন্য তোমার নিজেই তুমি একটা সাসপেন্স অ্যাকাউন্ট তৈরি করবা, অনিশ্চিত হিসাব তৈরি করবা, যাতে করে অঙ্কটা অর্থাৎ রেওয়ামিলের দুই পার্শ্বটা মিলে। এই সাসপেন্স অ্যাকাউন্ট যত টাকার ডিফারেন্সটা, তত টাকার ডিফারেন্সটা পরবর্তীতে কোথায় কিভাবে হলো সেটা বের করার দায়িত্ব এই তথ্যদাতাদের, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই অনিশ্চিত হিসাবটা দিয়ে আমরা কিভাবে এন্ট্রিটা করব সেটা আমরা মুখে না বলে আমরা অঙ্কের মাধ্যমে করবো, ঠিক আছে? আসো তাহলে, চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রদীপ ট্রেডার্সের খতিয়ানের বৃত্তগুলো ছিল নিম্নরূপ। এই তথ্যগুলো: মূলধন 2 লাখ, পদেয় বিল 10,000, প্রাথমিক খরচ 40,000, আসবাবপত্র 60,000, সাধারণ সঞ্চিতি 70,000, প্রদত্ত ঋণের বকেয়া সুদ 5,000 টাকা, ক্রয় খতিয়ান মানে পাওনাদার 25,000, অফিস সরঞ্জাম 35,000, ক্রয় 1,50,000, বিক্রয় 2 লাখ, ব্যাংক আমাদিত্য 70,000, 10% প্রদত্ত ঋণ 50,000 টাকা, গবেষণা ব্যয় 1,10,000, সুনাম 1,80,000, বকেয়া বেতন 20,000, রিজার্ভ সম্পত্তি 5 বছরের জন্য 50,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার এই তথ্যের উপরে তোমাকে করতে হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, স্থায়ী সম্পদ ও চৌকিদারের পরিমাণ নির্ণয় করো এবং রেওয়ামিলটি প্রস্তুত করো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখানে কি কি বলো তো দেখি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হতে পারে? আমি একটা বলে দিচ্ছি, সেটা কি? গবেষণা ব্যয়। গবেষণা ব্যয়টা কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, আমরা দেখবো এরপর স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ এবং রেওয়ামিল প্রস্তুত করা। প্রথম অংশ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা।
বিলম্বিত মুনাফা হতে ব্যয়ের পরিমাণ কি? ঘরটা হবে এরকম, বিবরণ টাকা টাকা। ঠিক আছে, প্রথমে আসো কি প্রাথমিক খরচ। দেখো প্রাথমিক খরচ হচ্ছে 40,000 টাকা, গবেষণা ব্যয় হচ্ছে 1,10,000 টাকা। ঠিক আছে, আর কিছু আছে কি? আর কিছু থাকতে পারে? মনে হয় না। তারপর দেখো প্রাথমিক খরচ হচ্ছে 40,000 টাকা, গবেষণা ব্যয় হচ্ছে 1,10,000 টাকা। টোটাল কত টাকা হয়? মোট হচ্ছে কত? 1,50,000 টাকা। তাহলে প্রাথমিক খরচ হচ্ছে 40,000 টাকা, গবেষণা ব্যয় হচ্ছে 1,10,000 টাকা এবং মোট হচ্ছে 1,50,000 টাকা। ঠিক আছে, এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। স্থায়ী সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ আমরা এখন নির্ণয় করব। স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। প্রথম আসো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ও চলতি দায়ের মধ্যে প্রথম আসো স্থায়ী সম্পদ। ঘরটা হবে এরকম, বিবরণ টাকা টাকা। ঠিক আছে, স্থায়ী সম্পদ কোনগুলো হতে পারে? এখান থেকে স্থায়ী সম্পদ কোনগুলো হতে পারে? এখানে স্থায়ী সম্পদের মধ্যে আছে প্রাথমিক খরচ আছে, আসবাবপত্র আছে, অফিস সরঞ্জাম আছে। হ্যাঁ, ঘরটা হবে তাহলে কি এরকম, এরকম। তাহলে প্রথমে আসো আসবাবপত্র 60,000 টাকা, এরপর হচ্ছে অফিস সরঞ্জাম 35,000 টাকা। কি বলেছিলাম? আসবাবপত্র এবং অফিস সরঞ্জাম। আর কি আসতে পারে? ইজারা সম্পত্তি আর 10% প্রদত্ত ঋণ। এটা কি সম্পদ? সুনাম 1,80,000 টাকা, ইজারা সম্পদ 50,000 টাকা। মোট কত টাকা? 3,25,000 টাকা। দেখো এখানে ঠিক আছে কিনা? 5 আর 5 13 3 16 6 22 7 2 3। ওকে, এবার শো চলতি দায়ের কথা। প্রদীপ ট্রেডার্সের চলতি দায়। চলতি দায়ের জন্য প্রথমে ঘরটা বানালাম। চলতি দায়ের মধ্যে প্রথমে আসে কি? প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে কত টাকা? 10,000 টাকা। এরপর হচ্ছে ক্রয় খতিয়ান জের। ক্রয় খতিয়ান জের কত টাকা ছিল? ক্রয় খতিয়ান জের ছিল 25,000 টাকা। 25,000 টাকা। এরপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কত টাকা? 70,000 টাকা। এরপর হচ্ছে বকেয়া বেতন। বকেয়া বেতন হচ্ছে 20,000 টাকা। মোট চলতি দায় হবে 1,25,000 টাকা। তো এই যে খরচগুলো, এগুলো আমরা চাইলেই, যে দায়গুলো আছে আর কি, চাইলেই আমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে করতে হবে। আরেক হচ্ছে স্থায়ী সম্পদ। এগুলো বরাবর আমাদের স্থায়ী হিসেবে থেকে যাবে। যার সম্পদ, এটা পরবর্তীতে বাড়ানো যাবে। সুনাম একদম স্থায়ী সম্পদ। তারপর হচ্ছে তোমার যদিও এটাকে সম্পদ বলে, অফিস সরঞ্জাম হচ্ছে 35,000 টাকা, আর বপত্র হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, টোটাল 3,25,000। আর দিকে হচ্ছে প্রদীপ ট্রেডার্সের চলতি দায় হচ্ছে টোটাল 1,25,000 টাকা। ওকে, এরপর আমাদের যেটা করতে বলা হয়েছে রেওয়া মিল। এবার আমরা রেওয়া মিলটা করবো। রেওয়া মিলটা করার আগে আমরা ঘরটা দেখে নিই। ক্রমিক বা কোড নাম্বার হিসাবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তো আমরা একটা প্রশ্নটা দেখে আসি। এখানে মূলধন কোনটা, কোন দিকে যাবে আমরা এখান থেকে আগে সরাসরি বলি, তারপর এখানে গিয়ে আমরা বসাবো। মূলধন 2 লাখ টাকা। মূলধনটা কি? প্রথমে আছে মূলধন 1 নম্বরে। মূলধনটা হচ্ছে দায়। দায় যাবে ক্রেডিট পাশে 2 লাখ টাকা। আমরা দেখি 1 নম্বরে মূলধন 2 লাখ টাকা ক্রেডিট পাশে। এরপর হচ্ছে প্রদেয় বিল 10,000 টাকা। এটাও দায়, এটাও ক্রেডিট পাশে। তাহলে প্রদেয় বিল 10,000 টাকা ক্রেডিট পাশে। প্রদেয় বিল ক্রেডিট পাশে। প্রাথমিক খরচ আসবাবপত্র দুটোই সম্পদ। 40,000 60,000 টাকা দুটোই ডেবিট পাশে যাবে, তাই না? প্রাথমিক খরচ আসবাবপত্র দুটো যাবে ডেবিট পাশে। এবার আসো সাধারণ সঞ্চিতি হচ্ছে 70,000 টাকা। সঞ্চিতি দায় হবে, সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাশে যাবে 70,000 টাকা। দেখো ঠিক আছে কিনা? 70,000 টাকা। এরপর হচ্ছে প্রদত্ত ঋণের প্রদত্ত ঋণের বকেয়া সুদ। প্রদত্ত ঋণের বকেয়া সুদ হচ্ছে 5,000 টাকা। প্রদত্ত ঋণ মানে আমরা যে ঋণটা দিয়েছি সেটার বকেয়া সুদ বাকি আছে, এটা আমাদের জন্য সম্পদ 5,000 টাকা। আমরা দেখি ঠিক আছে কিনা।
পদ্ধতির নিরনাদায়ী সুদ সম্পদ 5,000 টাকা। ভেরি গুড, ঠিক আছে। তাহলে ক্রয় ক্ষতিয়াঞ্জলি হচ্ছে দায় আমাদের জন্য, ক্রয় ক্ষতিয়াঞ্জলি হচ্ছে পাওনাদার, ক্রয় ক্ষতিয়াঞ্জলি মানে হচ্ছে পাওনাদার, বিবিধ পাওনাদার হচ্ছে 25,000 টাকা, আর পাওনাদার দায় হচ্ছে ক্রেডিট পাশে। তাহলে ক্রয় ক্ষতিয়াঞ্জলি ক্রেডিট পাশে 25,000 টাকা। ক্রয় ক্ষতিয়াঞ্জলির পরে আছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ 35,000 টাকা, ডেবিট পাশে। অফিস সরঞ্জাম সম্পদ 35,000 টাকা, ডেবিট পাশে। এবার আসো ক্রয় হচ্ছে খরচ যাবে ডেবিট পাশে 1,50,000 টাকা, আর বিক্রি হচ্ছে আয় যাবে ক্রেডিট পাশে 2 লাখ টাকা। দেখো ঠিক আছে কিনা? ক্রয় ক্রেডিট পাশে, বিক্রয় ক্রেডিট পাশে। ওকে, এবার সব ব্যাংক জমাতিরিক্ত, এটা আমাদের জন্য দায়, 10% পাওয়ার এটা আমাদের জন্য সম্পদ। তাহলে এই 70,000 টাকা হচ্ছে ক্রেডিট পাশে, 50,000 টাকা হচ্ছে ডেবিট পাশে। দেখো ঠিক আছে কিনা? 70,000 টাকা এবং আমাদের 10% প্রদত্ত ঋণ, অর্থাৎ যে ঋণটা আমরা দিয়েছি এটা আমাদের কাছে সম্পদ না, আমরা যে কোনো সময় সেটা চাইতে পারি, সম্পদ হিসেবে আমরা বানাতে পারি। এরপর হচ্ছে গবেষণা ব্যয়, গবেষণা ব্যয় হচ্ছে 1,10,000 টাকা, সুনাম হচ্ছে 1,80,000 টাকা, দুটোই আমাদের জন্য সম্পদ। তাহলে দুটোই আমাদের জন্য সম্পদ। যদিও দেখো গবেষণা ব্যয় আমরা এককালীন খরচ করেছি, এটা আমাদের জন্য সেজন্য সম্পদ। বিলম্বিত মুনাফা যাতে ব্যয়, যতদিন পর্যন্ত সেটি খরচটার মেয়াদটা শেষ নেবে ততদিন পর্যন্ত আমাদের জন্য সেটা সম্পদ হিসেবে পরিগণিত হবে। সুনাম হিসাব 1,80,000 টাকা। এরপর হচ্ছে তোমার বকেয়া বেতন, এটা হচ্ছে খরচ, বকেয়া খরচ মানে দায়, ক্রেডিট পাশে 20,000 টাকা। আর যার সম্পদ আমাদের জন্য সম্পদ 50,000 টাকা, এটা বসিয়ে দিই। বকেয়া বেতন হচ্ছে ক্রেডিট পাশে 20,000 টাকা এবং ইজার সম্পদ আমাদের জন্য সম্পদ হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এদিকে একটা নাম্বারটা লিখে রাখি, 17 নাম্বার লিখে রাখলাম। 16টা এন্ট্রি আছে আমাদের, নাম্বারটা আমাদের 16টা এন্ট্রি আছে এখানে, 2, 4, 6, 8, 8, 16টা। আমরা একটা ঘর বানিয়ে রাখলাম এদিকে এবং ঘরের জন্য টাকাটা খালি রাখলাম। আমরা একটু যোগটা করে দেখি টোটাল আমাদের কত হচ্ছে। আমরা দেখছি এখানে যোগ করে যে ডেবিট এবং ক্রেডিট পাশের মধ্যে আমরা যোগ করে দেখলাম যে ডেবিট এবং ক্রেডিট পাশের মধ্যে ডেবিট পাশের টাকাটা বড়, 6,80,000 টাকা, তাই না? ক্রেডিট পাশেও ঠিক একই রকম আমাদেরকে লিখে দিতে হবে। ক্রেডিট পাশে কিন্তু টাকা কম আছে, ঠিক আছে? ক্রেডিট পাশে টাকা কম আছে। এখানে কত টাকা কম আছে? 5, তারপর হচ্ছে 8, 8, 2, 10, 17, 18, 19, তাহলে 19 সাথে 1, 4, 3, 3, 2, 5, 5, 9, আর এটা হচ্ছে 6, 8, তার মানে প্রায় 85,000 টাকা মতো। দেখি ঠিক আছে কিনা? প্রায় 85,000 টাকা এখানে আমাদের কম আছে। আর এদিকে বরাবর 6,80,000 টাকা আছে। তারপরে মিলিয়ে দেখি আমরা, 8, 5, 13, 14, 5, 19, 19-এর 5-এ হচ্ছে 19-এর 5-এ হচ্ছে 24 না? 24, 24-3 হচ্ছে 27, 28, 28, 10, 38, 38, 38, 3, 4, 5, 6, 6,80,000 টাকা। 85,000 টাকাটা যে এদিকে আমাদের আনতে হলো, ঠিক আছে? এই যে 85,000 টাকাটা আমরা আনলাম এখানে, এই 85,000 টাকাটা হচ্ছে আমরা যেই অঙ্ক মিলানোর জন্য যেটা করলাম, সেই 85,000 টাকাটাই হচ্ছে আমাদের জন্য অনিশ্চিত হিসাব, ঠিক আছে? এই অনিশ্চিত হিসাবটা আমরা কেন আনলাম? তাহলে অঙ্কটাকে মেলানোর জন্য, কারণ আমাদের এখানে আর কোনো ভুল নেই, আমরা তো দেখিয়ে আসলাম, ঠিক না? আমরা দেখে আসলাম, কোথাও কোনো ভুল নেই। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যেটা তথ্যদাতারই ভুল, অর্থাৎ এখানে 85,000 টাকা কম আছে। 85,000 টাকাটাই হচ্ছে আমাদের কি অনিশ্চিত হিসাব। ওকে, তার অনিশ্চিত হিসাব ব্যাপারটা বোঝা গেছে। অর্থাৎ ডেবিট পাশে এবং ক্রেডিট পাশের টাকার যোগফল যেদিকে মিলবে না, সেদিকে যে অ্যামাউন্ট অবশ্যই আমরা অঙ্কটা মিলাবো, সেটাই হচ্ছে অনিশ্চিত হিসাব। ওকে, তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কিছু না বুঝে থাকো, প্রতিবারের মতো একই কথাই বলছি, তোমরা আমাকে জানাবা যে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, না বুঝে থাকলে। আর যদি কোনো কিছু জানতে চাও এক্সট্রা, বা এই মানে এই সমস্যার বাইরে, এই সমাধানের বাইরে যদি কিছু জানতে চাও, তাও তোমরা কমেন্টস আমাকে জানাতে পারো, ফোন করে জানাতে পারো। হ্যাঁ, আমি যে কোনো সময়ই সেটার আনসার দিতে রাজি আছি। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে একটা সমাধান করলাম।
তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি, আজকে কোনো আমি টাইপিং কোনো দিই না, আমি সরাসরি পৃষ্ঠাটায় দিয়ে দিয়েছি। দেখো, সিনথিয়া এন্টারপ্রাইজ 2017 সালের ডিসেম্বর তারিখে প্রতি বছরের বৃত্ত, এই দুটো অঙ্ক আমার মতে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমরা এই দুটো অঙ্ক করে আসবা। আমি হয়তো এখান থেকে একটা অঙ্ক আগামী ক্লাসে তোমাদের করে দিতে পারি। তারপরে তোমরা আমাকে ফোন করে বা কমেন্টসের মধ্যে জানাতে পারো যে স্যার কোন অঙ্কটা, এই অঙ্কটা করে দিন স্যার, এই অঙ্কটা আমাদের জন্য করে দিলে ভালো হবে, সেটা আমাকে জানাবা। যে 5 নাম্বার বা 6 নাম্বারের দুটো অঙ্কের মধ্যে আশা করি দুটো অঙ্ক তোমরা পাবা, সহজ আছে। তারপরও না পারলে বা না বুঝলে আমাকে অবশ্যই তোমরা জানাবা, ঠিক আছে? ওকে, তাহলে আজ এই পর্যন্তই। আজকের পাঠ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে বা না বুঝে থাকলে কমেন্ট করবা এবং ফোন করবা 018036212 এই নাম্বারে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং অবশ্যই অনলাইন কাজের সাথে যুক্ত থেকো, আশাবাদ ব্যক্ত করো। আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ লেটার। টাটা।